বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন এই সময়ে তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু জুলজি কোর্সের চতুর্দশ ক্লাসে আছি আমি, হাফেজা বেগম, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাণী অধ্যয়ন পদ্ধতি, মেথডস অফ স্টাডিং অ্যানিমেলস। প্রাণী সম্পর্কে স্টাডি করতে হলে বা জানতে হলে আমাদেরকে প্রাণী সংগ্রহ করতে হয়। বিভিন্ন সময়ে গবেষণার জন্য, প্রাণী শনাক্তকরণের জন্য, প্রাণীর নামকরণ বা এদের বায়োলজিক্যাল স্টাডি করার জন্য আমরা প্রাণী সংগ্রহ করে থাকি। প্রাণী সংগ্রহ করার জন্য আমরা যে এলাকার প্রাণী সংগ্রহ করতে চাই সে এলাকা সম্পর্কে আমাদের আগে থেকেই একটু জেনে নিতে হয়। সেই জায়গার অভীষ্ট প্রাণীকুলের বাসস্থান, সে জায়গার আবহাওয়া, সুবিধা অসুবিধা এবং বন্য প্রাণীর আক্রমণ সম্পর্কে আমাদের জেনে তারপর সেখানে প্রাণী সংগ্রহে যেতে হয়। প্রাণী সংগ্রহের সময় অবশ্যই প্রাণী সংগ্রহের জন্য প্রয়োজনীয় উপকরণ সাথে থাকতে হবে। তাহলে প্রাণী সংগ্রহের জন্য আমরা যে সকল যন্ত্রপাতি ব্যবহার করে থাকি তাদেরকে বলা হয় প্রাণী সংগ্রহের উপকরণ। তো আমরা বিভিন্ন সময়ে মাছ সহ বিভিন্ন প্রাণী সংগ্রহ করে থাকি। তো মাছ আহরণের জন্য আমাদের কি কি উপকরণ প্রয়োজন হয়? যেমন জাল, বড়শি, ফাঁদ, জখমকারী যন্ত্র ইত্যাদি মাছ আহরণের জন্য আমরা ব্যবহার করে থাকি। আমাদের দেশে প্রায় 80% মাছ জাল দিয়ে আহরণ করা হয়। বিভিন্ন রকমের জাল রয়েছে। এর মধ্যে শুধু কয়েকটি জাল সম্পর্কে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। যেমন ফাঁস জাল। ফাঁস জাল আমাদের গ্রামে গঞ্জে এবং বেশিরভাগ পৃথিবীর অন্যান্য অঞ্চলেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই ফাঁস জালের দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ কম থাকে। এর দৈর্ঘ্য বেশি থাকে এবং প্রস্থ কম থাকে। এই জালকে জলাশয়ের মধ্যে রাখা হয়। এই জাল যাতে সঠিক জায়গায় বা নড়াচড়া না করে সেজন্য এর এক প্রান্তে ভাসক দেওয়া থাকে এবং আরেক প্রান্তে ডুবক দেওয়া থাকে। এর ফলে জালটি এক জায়গায় স্থির হয়ে থাকে। জালের ক্ষেত্রে কোন ধরনের কি প্রকৃতির মাছ আহরণ করা হবে তার উপর ভিত্তি করে জালের ফাঁস নির্ধারণ করা হয়। জালের ফাঁস বা বলতে আমরা বুঝি আসলে এই যে জালের মধ্যে যে ছিদ্র থাকে সেই ছিদ্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব। আরেকভাবে বলা যায় যে জালের একটি ফাঁসের একটি গিট থেকে আরেকটি গিট পর্যন্ত দূরত্বকে মেশ সাইজ বা ফাঁস বলা হয়ে থাকে। এই ফাঁস আমরা যদি ছোট মাছ ধরি তাহলে মেশ সাইজটি ছোট হয়ে থাকবে, যদি বড় মাছ ধরি তাহলে বড় হয়ে থাকে। ফাঁস জালের মাধ্যমে ফাঁস জালকে জলাশয়ের যে জায়গায় রাখা হয় সেখানে বিচরণকারী মাছসমূহ এই জালের মধ্যে তাদের কানকো দিয়ে আটকে যায়, তখন মাছ আহরণ করা হয়। এছাড়াও রয়েছে বেড় জাল। বেড় জালকে জলাশয়ের একটি নির্দিষ্ট জায়গায় বেড় দিয়ে চক্রাকারে স্থাপন করা হয় এবং এই বেড় জাল এর যদি দুপাশে সুতা দেওয়া থাকে তাহলে সুতা ধরে টেনে এদের মাছকে সংগ্রহ করা হয়, তখন তাকে বলা হয় টানা জাল। ঝাঁকি জাল রয়েছে, এটা প্রায়ই আমরা দেখি জেলেদের কাছে ঝাঁকি জাল। এই ঝাঁকি জালটি বৃত্তাকার। এই জালের মাঝ বরাবর একটি দড়ি থাকে এবং সেই দড়ি ধরে জেলে কি করে জালটিকে নিক্ষেপ করে। এজন্য এই জালকে অনেক সময় নিক্ষেপণ জালও বলা হয়ে থাকে। থলে আকৃতির এই জালকে থলে জাল বলা হয়ে থাকে।
ধর্মজাল নামক এক ধরনের জাল রয়েছে, যেই জালের বর্গাকৃতির জালটি এবং এর প্রতি প্রান্তে একটি করে বাঁশের শলাকা থাকে। শলাকাগুলোকে একসাথে যুক্ত করে এরপর একটি বড় দণ্ডের সাথে এটি আটকানো থাকে। এভাবে এই ধর্মজাল তৈরি করা হয়ে থাকে। ফাঁদ মাছ আহরণের আরেক ধরনের উপকরণ। এই ফাঁদ হলো এক বিশেষ ধরনের মৎস্য আহরণের উপকরণ, যাতে বিশেষভাবে মাছকে আটকে রাখা হয়। যেমন পোলো আছে, তারপর হলো ডুগাইর ইত্যাদি, উদরা, এগুলো রয়েছে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলোতে যে এই ফাঁদটি তোমরা দেখো, এগুলো বাঁশ বা বেত দিয়ে তৈরি করা হয়ে থাকে। এগুলোতে এক ধরনের চোঙ্গাকৃতির একটি অংশ বা কপাটিকা থাকে। এর ফলে এই মাছের বিচরণ ক্ষেত্রে এই ফাঁদগুলোকে রাখা হয়। যখন মাছ কি করে, এই কপাটিকার মধ্য দিয়ে মাছ ভিতরে ঢুকতে পারে কিন্তু বাহিরে আর বের হতে পারে না। এইভাবে ফাঁদের মধ্যে মাছ আটকে যায়। এছাড়াও মাছ আহরণের জন্য রয়েছে বড়শি, যেমন হ্যান্ড লাইন, লং লাইন বড়শি, মালা বড়শি, ছিপ বড়শি। এই ছিপ বড়শি আমরা প্রায় দেখে থাকি, এটি একটি হ্যান্ড লাইন বড়শি। এই বড়শিতে আসলে বড়শি কি, বড়শি হচ্ছে ধাতব পাতের তৈরি এক ধরনের আঁকড়া জাতীয় জিনিস, যেটা সুতার সাহায্যে একটি লম্বা দণ্ডের সাথে লাগানো থাকে। এটা মূলত পারিবারিক চাহিদা মেটানোর জন্য বা মৎস্য আহরণের শখ মেটানোর জন্য হ্যান্ডলাইন বড়শিগুলো ব্যবহার করা হয়। এমনকি অনেক হ্যান্ডলাইন বড়শি দিয়েও বড় বড় মাছ ধরা হয়। লং লাইন বড়শিগুলো সাধারণত বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। এখানে একটি লম্বা শলার মধ্যে, একটা লম্বা লাইনের মধ্যে অনেকগুলো বড়শি সুতা দিয়ে বেঁধে রাখা হয় এবং এই বড়শিগুলো মধ্যে টোপ দেওয়া হয়, টোপ সহ বড়শি এগুলো। এবং এই টোপ বা মাছের খাদ্য, বেইট যাকে বলে, এটি দেওয়া হয় এবং মাছ এটি খেতে এসে এদের গলবিলে বা ফুলকায় এই বড়শি আটকে যায়। মাছ আহরণের জন্য আবার অনেক ধরনের জখমকারী যন্ত্র রয়েছে, যেমন কোচ, টেটা, জুতি, বল্লম। এগুলোর মূলত একটি শক্ত দণ্ডের মাথায় চিকন কতগুলি লোহার শলাকা থাকে। এই শলাকাগুলো দিয়ে আবার টেটা বা জুতির মধ্যে শলাকাগুলোর মধ্যে আঁকড়া থাকে। দেখো তোমরা, এরকম আঁকড়া থাকে। ফলে কি হয়, এগুলোকে নিক্ষেপ করে মাছের মাংসপেশিতে আটকে দেওয়া হয়, ফলে মাছ আর ছুটে যেতে পারে না। এগুলো হচ্ছে মাছের জখমকারী যন্ত্র। আমরা মাছ সংগ্রহের বা মাছ আহরণের উপকরণ দেখলাম। মাছ আহরণের জন্য জান বা ক্রাফটও ব্যবহৃত হয়, কিন্তু সেগুলো আসলে পরোক্ষ উপকরণ। পতঙ্গ সংগ্রহের জন্য কিছু উপকরণ রয়েছে, যেমন ইনসেক্ট নেট, কিলিং বোতল, কিলিং জার, এসপিরেটর, শিফটার, নাইফ, ফরসেপ, ট্র্যাপ, বিটিং আমব্রেলা, ল্যাম্প, ব্রাশ, ডিপ ইনসেক্ট নেট ইত্যাদি। আমরা দেখি যে ইনসেক্ট নেট দিয়ে বেশিরভাগ ইনসেক্ট আহরণ করা হয়ে থাকে, যেমন এই যে ঘুড়ি জাল। এক্ষেত্রে একটি লম্বা দণ্ডের মধ্যে একটি বৃত্তাকার রিম লাগানো থাকে ধাতব, এবং এর সাথে জাল, বিভিন্ন মেশ সাইজের জাল আটকানো থাকে। যে আমি কি ধরনের পতঙ্গ আহরণ করছি তার উপর নির্ভর করে এর মেশ সাইজটি নির্ধারিত হয়। টানা জাল রয়েছে। এছাড়া রয়েছে প্ল্যাঙ্কটন জাল। প্ল্যাঙ্কটন জাল দিয়ে প্ল্যাঙ্কটন আহরণ করা হয়ে থাকে জলাশয় থেকে, এবং এক্ষেত্রেও প্ল্যাঙ্কটন জালের যে মেশ সাইজ, যদি আমরা ম্যাক্রো অ্যানিমালস প্ল্যাঙ্কটন যদি আমরা ব্যবহার করি তাহলে মেশ সাইজ বড় হলেও চলে, কিন্তু যদি আমরা রটিফার জাতীয় প্ল্যাঙ্কটন আহরণ করতে চাই তাহলে 25 থেকে 30 মাইক্রোমিটার মেশ সাইজ সম্পন্ন প্ল্যাঙ্কটন জাল আমরা ইউজ করতে পারি। এবং এই প্ল্যাঙ্কটন জালের নিচের দিকে একটি কন্টেইনার বা থাকে। যখন এটিকে পানির মধ্য দিয়ে উঠিয়ে আনা হয় তখন পানি থেকে ছোট ছোট
মাইক্রোফোনাগুলো এই জাল ভেদ করে এই পানিসহ এই কন্টেনারে জমা হয়, তখন সেখান থেকে আমরা প্ল্যাঙ্কটনগুলোকে আলাদা করতে পারি। পতঙ্গ সংগ্রহের আরেকটি উপকরণ হচ্ছে মারণ বোতল বা কিলিং বটল। এখানে এই বটলগুলোতে পতঙ্গকে মারার জন্য ক্যালসিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড বা ক্লোরোফর্ম ইউজ করা হয়। এক্ষেত্রে বোটমের একদম নিচে তুলার মধ্যে এই ক্যালসিয়াম সায়ানাইড রেখে দেওয়া হয় একটি কার্ডবোর্ডের নিচে। এখানে পরে পতঙ্গ রাখলে পতঙ্গ কি হয়, অসার হয়ে যায় বা মারা যায়। এভাবে মারণ বোতলে আমরা কি করতে পারি, পতঙ্গকে অসার করতে পারি। পতঙ্গ সংগ্রহের জন্য খুব সুন্দর একটি উপকরণ হচ্ছে বায়ুচূষক বা এসপিরেটর। এসপিরেটর এটি বিভিন্ন রকম হতে পারে। এটি মূলত একটি চোষক যন্ত্র। এটি ধাতব বা পাইরেক্সের টিউব নল থাকে এর মধ্যে, এবং একটি ভায়াল বা বোতলের মধ্যে কর্ক, 2 ছিদ্রওয়ালা কর্ক যুক্ত একটি কর্কের মধ্যে এর একটি ছিদ্রের মধ্যে এই সংগ্রাহক নলটি স্থাপন করা হয়, যেটিকে বলা হয় ইনসেক্ট ইনটেক টিউব। মূলত এই টিউবটি, যেটি পাইরেক্সের তৈরি, এই টিউবটি দিয়ে ইনসেক্ট কালেক্ট করা হয়ে থাকে। আর এই বোতলের কর্কের মধ্যে আরেকটি ছিদ্রপথে অন্য আরেকটি নল দেওয়া হয় এবং নলের প্রান্তে একটি রাবারের নল থাকে। এই রাবার নলের এক প্রান্তে মুখ দিয়ে বাতাসটাকে চুষে নিলে এই প্লাস্টিকের টিউবের মধ্যে বায়ু শূন্যতার সৃষ্টি হয়। ফলে কি হয়, এখান থেকে বাহির থেকে যে এখানে যদি পতঙ্গ থাকে বা পতঙ্গের সামনে ধরা হয়, পতঙ্গ তখন বায়ুসহ এই টিউব দিয়ে এই বোতলের মধ্যে এসে পড়ে, যাতে পতঙ্গ বা পতঙ্গের সাথে আরও যদি কোনো কিছু চলে আসে সেগুলো যাতে এই চোষক যন্ত্রে বা শোষণ টিউবের মধ্যে না প্রবেশ করে, সেজন্য এখানে একটি মসলিন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এই এসপিরেটর এক মুখযুক্ত হতে পারে, যেমন এটি এক মুখযুক্ত, আবার 2 মুখযুক্ত এসপিরেটর থাকতে পারে। সেক্ষেত্রে এই প্লাস্টিকের বোতলের এক পাশে থাকে সংগ্রাহক নল, আরেক পাশে থাকে রাবার নল। এই রাবার নলের এখান থেকে যখন বাতাসকে চুষে নেওয়া হয় তখন এখান থেকে পতঙ্গ সহ এর মধ্যে ঢুকে, বোতলের মধ্যে পতঙ্গ ঢুকে পড়ে। আমরা একটু দেখি যে কিভাবে এসপিরেটর ইউজ করে পতঙ্গ, এই যে এখানে পিঁপড়ের পপুলেশন থেকে এসপিরেটর দিয়ে পিঁপড়েটাকে বোতলের মধ্যে নেওয়া হচ্ছে। এই যে রাবার নলের এক পাশে বাতাসটাকে টেনে নেওয়া হয়, ফলে এই সংগ্রাহক নল দিয়ে পিঁপড়ে বোতলের মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে এখন আমরা এই সংগ্রাহক নলে দেখো, এই যে পিঁপড়েগুলো খুব সহজে আমরা সংগ্রহ করতে পারি এভাবে অ্যাসপিরেটর দিয়ে। ফাঁদ হচ্ছে আরেকটি পতঙ্গ সংগ্রহের উপকরণ। বিভিন্ন রকম ফাঁদ রয়েছে, যেমন আলোর ফাঁদ, বিটিং আমব্রেলা। এই ফাঁদের মধ্যে কি করা হয়, যেটি আলোক ফাঁদ, যেই পতঙ্গগুলো আলো প্রতি আকর্ষী বা আলো যে পতঙ্গগুলোকে আকর্ষণ করে, সেখানে বাল্ব ইউজ করে বা আলো ইউজ করে আমরা পতঙ্গ ধরতে পারি। সেক্ষেত্রে এই আলোক ফাঁদের একটি বাল্ব, বিভিন্ন শক্তির বাল্ব ইউজ করা হয়ে থাকে এবং বাল্বের নিচে একটি ধারক পাত্র থাকে। পতঙ্গ এখানে এসে ধারক পাত্রে পড়ে, তখন আমরা সেখান থেকে পতঙ্গকে আহরণ করতে পারি। এছাড়াও বিটিং ছাতা রয়েছে, এটি এক ধরনের ফাঁদ। এই বিটিং ছাতা একটি আমব্রেলা টাইপের মতো।
আমব্রেলার মতো ছড়ানো। এটি যেই গাছের থেকে আমরা পতঙ্গ বা যার নিচ থেকে পতঙ্গ আমরা আহরণ করতে চাই হ্যাবিটেট থেকে, সেই হ্যাবিটেটের নিচে এই ছাতাকৃতির এই ফাঁদটি স্থাপন করা হয় এবং এর নিচে দেখো একটি বটল রয়েছে বা কন্টেনার রয়েছে। বিভিন্ন ধরনের পতঙ্গ যখন গাছের মধ্যে উড়ার সময় বাড়ি খেয়ে এই ছাতার মধ্যে পড়ে এবং পরবর্তীতে এই বটলের মধ্যে পড়ে। অনেক সময় একটি কাঠি দিয়ে পাতার মধ্যে হালকা বাড়ি দিলে পরে আরও খুব দ্রুত আরও পতঙ্গ এই বিটিং ছাতায় এসে পড়ে। বার্লেস ফানেল, এটিও পতঙ্গ সংগ্রহের একটি সুন্দর উপকরণ। এক্ষেত্রে একটি ফানেল আকৃতির ফানেল রয়েছে, যে ফানেলের নিচে একটি বিকার থাকে, বিকারের মধ্যে অ্যালকোহল থাকে। এই ফানেলের মধ্যে একটি ছাঁকনি থাকে এবং এর বিভিন্ন মেশ সাইজের, এই ছাঁকনিটি বিভিন্ন মেশ সাইজের ছিদ্র থাকে। এখানে এই ছাঁকনির উপরে ময়লা আবর্জনা, লতাপাতা, মাটি, এই যে সয়েল স্যাম্পল এখানে রাখা হয়। এই সয়েলের মধ্যে যেই পতঙ্গ রয়েছে, এই পতঙ্গ কি করে, যখন এই স্পেসিমেন দেওয়ার পরে এটা একটি পাত্র দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় এবং ঢাকনার মাঝ বরাবর একটি ছিদ্রপথে একটি বাল্ব দেওয়া হয়। এই বাল্ব কি করে, হিট এবং লাইট উৎপন্ন করে এবং হিট এবং লাইট যখন উৎপন্ন করে তখন পতঙ্গগুলো এর নিম্নগামী হতে থাকে এবং নিম্নগামী যখন হয় তখন এই ছাঁকনির ছিদ্রপথে এরা কি করে, নিচের দিকে নেমে যায় ফানেল দিয়ে, তারপর ওরা অ্যালকোহলের মধ্যে পড়ে। তো এভাবে আমরা বার্লেস ফানেল দিয়ে পতঙ্গ সংগ্রহ করতে পারি। এটা যেহেতু পতঙ্গকে একটি হ্যাবিটেট থেকে শিফট করা হয়, সেই জন্য কিন্তু একে শিফটারও বলা হয়ে থাকে। এখন আমরা জানবো যে কিট বক্স কি। কালেক্টিং কিট বক্স, এটা মূলত এমন একটি বক্স যেখানে পতঙ্গ সংগ্রহের জন্য প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় সকল উপাদান থাকে যে বক্সের মধ্যে, সেটাকে আমরা বলবো কালেক্টিং কিট বক্স। আমি যে অভিষ্ট প্রাণী সংরক্ষণ করতে চাই, সেই অভিষ্ট প্রাণী সংগ্রহের জন্য আমার যে সকল উপকরণ অবশ্য প্রয়োজনীয়, সেগুলো যখন আমি একটি বক্সে রাখবো তখনই সেটা হয়ে যাবে কালেক্টিং কিট বক্স। একটি কালেক্টিং কিট বক্সের মধ্যে এই যে নেট থাকতে পারে, বিভিন্ন ধরনের বোতল থাকতে পারে, অসারকারী কেমিক্যালস থাকতে পারে, ভায়াল থাকতে পারে, চিমটা, কাগজ, কলম, এই যে স্ট্রেচিং বোর্ড পতঙ্গের জন্য ইত্যাদি অত্যাবশ্যকীয় সংগ্রহের জন্য যে উপাদানগুলো অত্যাবশ্যক সেগুলো এর মধ্যে থাকে। আমরা এতক্ষণ প্রাণী সংগ্রহের উপকরণগুলো দেখলাম। এই উপকরণগুলো দিয়ে আমরা কিভাবে কালেকশন করতে পারি, যেমন শুধু হাত দ্বারাও প্রাণী সংগ্রহ করা যায়। এখন আমরা পদ্ধতিগুলো সম্পর্কে জানবো, যদিও উপকরণের মধ্যে আমি পদ্ধতিগুলো কিছু কিছু বলেছি, তোমরা সেগুলো ফলো করবে। শুধু হাত দ্বারাও আমরা বড় বড় প্রাণী সংগ্রহ করতে পারি, তবে বিষাক্ত প্রাণী হাত দিয়ে সংগ্রহ না করাই ভালো। হেয়ার ব্রাশ দিয়েও আমরা ছোট ছোট পতঙ্গ সংগ্রহ করতে পারি, ইনসেক্ট নেট দিয়ে সংগ্রহ করতে পারি, যেটা তোমাদেরকে আমরা দেখিয়েছি। ফিশিং নেট, প্ল্যাঙ্কটন নেট, এগুলো সম্পর্কে এগুলোর ব্যবহারের পদ্ধতি আমরা উপকরণের মধ্যে আলোচনা করেছি। বিভিন্ন ধরনের ফাঁদ রয়েছে প্রাণীদের জন্য, কতগুলো যান্ত্রিক ফাঁদও রয়েছে। আমি তো লাস্ট স্লাইডগুলোতে তোমাদের পতঙ্গ এবং মাছের ফাঁদ সম্পর্কে আলোচনা করেছি। এছাড়াও বিভিন্ন ধরনের ইঁদুরের জন্য ফাঁদ রয়েছে, যান্ত্রিক ফাঁদ, যেটা আমরা বাসাবাড়িতে ইউজ করে থাকি, অথবা ইঁদুর আমরা জানি হচ্ছে ফসলের পেস্ট হিসেবে এরা ফসলের ক্ষতি করে থাকে। তাহলে সেখানেও বিভিন্ন ধরনের যান্ত্রিক ফাঁদ ইউজ করে ইঁদুর ধরা যায়। আবার বিভিন্ন ধরনের বাদুড়, যখন কলা গাছে কলা খেতে বাদুড় হয় তখনও যান্ত্রিক ফাঁদ ব্যবহার করে বাদুড় ধরা হয়। প্যারাসাইট আমরা সংগ্রহ করতে পারি, এন্ডোপ্যারাসাইট, অ্যাক্টোপ্যারাসাইট সব কিছুই আমরা সংগ্রহ করতে পারি। সেটি কিভাবে, যেমন আমরা মাছের দেহ থেকে যখন এন্ডোপ্যারাসাইট কালেক্ট করব তখন আমরা কি করব, মাছের স্টমাক
অন্ত্র ইত্যাদি কেটে আমরা একটি পেটি ডিশের মধ্যে 5% লবণ দিয়ে সেখানে স্টোমাক এবং অন্ত্রকে রেখে দিব। যদি স্টোমাক এবং অন্ত্রের মধ্যে প্যারাসাইট থাকে তাহলে লবণের জন্য এটি নড়াচড়া করতে থাকবে, তখন আমাদের চোখে এটি দৃশ্যমান হবে। আমরা তখন এই প্যারাসাইটটিকে ফর্সেপ দিয়ে অথবা ব্রাশ দিয়ে উঠিয়ে স্লাইডে সংগ্রহ করতে পারবো। আবার প্যারাসাইটের জন্য, যেমন পশুর দেহ থেকে যখন উকুন সংগ্রহ করা হয় তখন সেখানে 0.05% অ্যালকোহল দিলে পরে এটি পশুর দেহ থেকে ঝরে পড়ে, তখন আমরা এই উকুনকে, যেটা হলো প্যারাসাইট, তাকে সংগ্রহ করতে পারি। এখন আমরা জানবো যে নমুনায়ন কি। তার আগে আমরা জানি যে নমুনা কি। নমুনা হচ্ছে স্যাম্পল। এটি কোনো একটি পপুলেশন থেকে যদি ক্ষুদ্র একটি অংশ আমরা আলাদা করি এবং সেই ক্ষুদ্র অংশ যখন সমগ্র পপুলেশনের প্রতিনিধিত্ব করবে তখন আমরা সেটাকে বলি নমুনা। কোনো পপুলেশনের একটি ক্ষুদ্র অংশ হচ্ছে নমুনা, যা সম্পূর্ণ সমগ্রকের বা পপুলেশনের প্রতিনিধিত্ব করে থাকে। আমরা অনেক সময়, তোমরা বাসাবাড়িতেও আমাদের নিজেদের অজান্তে আমরা এই নমুনায়ন করে থাকি, যেটা আমরা নমুনা সম্পর্কে আমাদের সরাসরি জ্ঞান না থাকলেও সেটি আমরা করি। যেমন যখন ভাত চুলায় থাকে তখন আমরা একটি বা দুটি ভাত টিপে দেখি যে ভাত সিদ্ধ হয়েছে কিনা। সুতরাং ওই একটি বা দুটি ভাত যখন সিদ্ধ হয় তখন আমরা বুঝতে পারি যে এই পাতিলের সমগ্র ভাতই কি হয়েছে, সিদ্ধ হয়েছে। তো এভাবে নমুনা হচ্ছে একটি বিরাট জনগোষ্ঠী বা জীবগোষ্ঠীর একটি অংশ, যেই অংশটি সম্পর্কে জ্ঞান লাভ করলে আমরা সম্পূর্ণ জীবগোষ্ঠী বা সম্পূর্ণ পপুলেশন সম্পর্কে জানব, সেটি হচ্ছে নমুনা। আর নমুনা চয়ন করার পদ্ধতি হচ্ছে নমুনায়ন। যেমন এখানে এতগুলি বল থেকে আমরা যদি কয়েকটি বল আলাদা করি এবং এই বলগুলো সম্পর্কে স্টাডি করি তাহলে এই সমগ্র বল সম্পর্কে আমাদের ধারণা হবে। এটি হচ্ছে নমুনায়ন। নমুনায়নের উদ্দেশ্য কি? এই নমুনায়নের উদ্দেশ্য হচ্ছে এটি সহজে একটি বৃহৎ জনগোষ্ঠী সম্পর্কে ধারণা পাওয়া যায়, অর্থাৎ কম পরিশ্রমে কম সময়ে আমরা একটি বৃহৎ জনগোষ্ঠী সম্পর্কে ধারণা পেতে পারি। বৃহত্তর সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় এবং ফলে আমরা খুব সহজেই একটি পপুলেশন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। নমুনায়নের সুবিধা এবং অসুবিধাসমূহ কী কী? নমুনায়নের সুবিধাসমূহ হচ্ছে নমুনায়নের সঠিক তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। নমুনায়নের যেমন সময় কম লাগে তেমনি অর্থের অপচয় রোধ করা যায়। গবেষণা কাজের জন্য নমুনায়ন করা যায়। নমুনায়নে শ্রম অনেক কম দিতে হয়। নমুনায়নে যেমন অধিক মনোযোগী হওয়া যায় তেমনি নিবিড়ভাবে গবেষণা কার্যাদি সম্পাদন করা যায়। নমুনায়নে কম জনবল প্রয়োজন হয়, ফলে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সহজে দক্ষ করা যায়। স্বল্পোন্নত দেশে সুমারি জরিপের পরিবর্তে সাশ্রয়ী মূল্যে নমুনায়নের মাধ্যমে গবেষণা কার্য সমাধান করা যায়। আর অসুবিধাসমূহ কী কী? যদি নমুনায়নে পক্ষপাতিত্ব হয় তাহলে ফলাফল কিন্তু সঠিকভাবে আসে না। অনেক সময় আর্থসামাজিক গবেষণায় নমুনায়ন সঠিক ফলাফল দেয় না। আর অসম সমগ্রক যদি হয়ে থাকে, যদি র্যান্ডম ডিস্ট্রিবিউশন না হয়, যদি অসম সমগ্রক হয়ে থাকে তাহলে কি হবে? নমুনায়নের ক্ষেত্রে ভালো ফলাফল দেয় না। নমুনার আকার অত্যধিক ছোট কিংবা অত্যধিক বড় হলে উভয় ক্ষেত্রেই সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়ে থাকে এবং সিদ্ধান্তটি অনেক সময় সঠিকভাবে নেওয়া যায় না। এখন আমরা দেখি যে এই যে আমরা যে প্রাণী সংগ্রহ করব, প্রাণী সংগ্রহ করার পরে এই প্রাণীটিকে সংরক্ষণের প্রয়োজন হয়। প্রাণী সংরক্ষণ না করলে সংগৃহীত প্রাণী নষ্ট হয়ে যাবে। তাহলে কিভাবে আমরা প্রাণী সংরক্ষণ করতে পারি? প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে কিছু বিষয় অনুসরণ করতে হবে বা কিছু বিষয়ের উপর সতর্ক দৃষ্টি দিতে হবে। সেটি কি? যে সংগৃহীত প্রাণীকে পচনশীল পদার্থ থেকে দূরে রাখতে হবে, এতে যাতে অণুজীবের ক্রিয়া বা জারণ ক্রিয়া না হয়। কারণ অণুজীবের ক্রিয়া হলেই কি হবে? এটি পচন হবে,
ফলে আমাদের সংগৃহীত প্রাণী নষ্ট হয়ে যাবে। সূর্যালোকের বর্ণনাশক ক্রিয়া থেকে আমাদেরকে একে দূরে রাখতে হবে। প্রোটিনের ক্রিয়া মানে এনজাইমেটিক ক্রিয়া থেকে দূরে রাখতে হবে এবং স্পয়েলেট ইত্যাদি থেকে আমাদের দূরে রাখতে হবে, তাহলে আমাদের সংগৃহীত প্রাণী ভালো থাকবে। এখন আমরা প্রাণীকে কিভাবে সংরক্ষণ করতে পারি? আমাদের সংগৃহীত প্রাণীকে 3টি পদ্ধতিতে আমরা সংরক্ষণ করতে পারি। তরল মাধ্যমে সংরক্ষণ করতে পারি, শুষ্ক পদ্ধতিতে সংরক্ষণ করতে পারি, আরেকটি হলো মাউন্টিং করে সংরক্ষণ করতে পারি। আমরা দেখি যে কিভাবে এই সংরক্ষণগুলো করা যায়। তরল মাধ্যমে সংরক্ষণ পদ্ধতি। সংগৃহীত মাছ ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমরা মাছ, পতঙ্গ বা অন্যান্য প্রাণী সংগ্রহ করি কিন্তু যদি যে সমস্ত প্রাণীগুলো ধোয়া যাবে সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর কি করতে হবে, মানে তরল মাধ্যমে যখন আমরা সংগ্রহ করব তখন কি করব, মাধ্যমে সংগ্রহ করার আগে এই প্রাণীটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যদি ধোয়ার যোগ্য হয়। তারপর কি করতে হবে, সংগৃহীত প্রাণীর আকারের চেয়ে বড় পাত্রে 40% ফরমালিনে একে ডুবিয়ে পাত্রের মুখ বন্ধ করে দিতে হবে। বড় মাছ সংরক্ষণের আগে কি করতে হবে, এর উদর ছিদ্র করে পৌষ্টিক নালী বের করে নিতে হবে, কেননা পৌষ্টিক নালী থাকলে এটি অণুজীব দ্রুত আক্রমণ করতে পারে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য পৌষ্টিক নালীটি বের করে নিতে হবে। অস্থায়ীভাবে সংরক্ষণ করতে হলে 10 থেকে 15% ফরমালিন ব্যবহার করতে হবে। আর যদি আমি দীর্ঘস্থায়ী করতে চাই তাহলে 40% ফরমালিনে ডুবিয়ে পাত্রের মুখটি ভালো করে বন্ধ করে দিতে হবে। প্রতি লিটার ফরমালিনে বোরাক্স পাউডার মিশিয়ে, বিশেষ করে 5 মিলিগ্রাম বোরাক্স পাউডার মিশিয়ে ফরমালিনকে প্রশমিত করে নিতে হয়। ফরমালিনকে প্রশমিত করার প্রয়োজনটা হচ্ছে এই জন্য যে ফরমালিনে অনেক সময় মাছ বা বিভিন্ন প্রাণীর দেহ কুঁচকে যেতে পারে, এর আইস, পাখনা ইত্যাদি কুঁচকে যেতে পারে, এর আকৃতি বিকৃত হতে পারে। সেজন্য কি করতে হবে, বোরাক্স পাউডার নিলে ফরমালিনটা কিছুটা প্রশমিত হবে এবং এটি দীর্ঘস্থায়ী সংরক্ষণ করা যাবে। স্পেসিমেন জারের মুখ কানাডা বালসাম দিয়ে আটকে বোতলের গায়ে শ্রেণীবিন্যাস লেবেল এটি দিতে হবে। কিছু পতঙ্গ ব্যতীত অন্যান্য অমেরুদণ্ডী, মেরুদণ্ডী প্রাণী, মাছ, উভচর, সরীসৃপ, মলাস্কা, ইকানোডার্মাটা, এনিলিড, ক্রাস্টেসিয়া এইভাবে সংরক্ষণ করা যায়। এই দেখো তোমরা এইভাবে বোতলের মধ্যে আমরা ফরমালিন দিয়ে, বিশেষ করে আমাদের প্রাণীবিদ্যার ল্যাবগুলোতে তোমরা দেখে থাকবে যে এইভাবে ফরমালিন দিয়ে আমরা বিভিন্ন ধরনের সম্পূর্ণ প্রাণীটিকে সংরক্ষণ করে থাকি এবং বিশেষ করে এটি কাচের জারে বা বোতলে রাখতে হবে। এই যে এখানে বিভিন্ন ধরনের শার্ক, এই যে ব্যাং, সাপ, হ্যাঁ, এগুলো সংরক্ষণ করা আছে। শুষ্ক পদ্ধতিতে কিভাবে সংরক্ষণ করা যায়, স্টাফিং হচ্ছে একটি পদ্ধতি। স্টাফিং এই পদ্ধতিতে কি করা হয় দেখো, এই যে স্টাফিং করে একদম হুবহু একটি প্রাণীকে তার অবিকল সংরক্ষণ করা যায়। এটি আসলে স্টাফিংকে মমিকরণও বলা হয়ে থাকে। এটা কিভাবে করা হয়, এই ক্ষেত্রে এই প্রাণীকে বিশেষ করে সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণীদেরকে এই স্টাফিং বা মমিকরণ করা হয়ে থাকে। এক্ষেত্রে মমিকৃত যে প্রাণীটি আমি মমি করতে চাই সে প্রাণীটি চামড়াটাকে বা ত্বককে এমনভাবে খুব সাবধানে আলাদা করতে হবে দেহ থেকে, করে এর ত্বকের ভিতরে যেই মাসল বা ভিসেরাল অর্গান রয়েছে এই সব অর্গানগুলোকে বের করে ফেলতে হবে। তারপর সেখানে তুলো দিয়ে একটি আকৃতি দান করতে হবে এবং তুলো দিয়ে তারপর ত্বকটিকে সেলাই করে ফেলতে হবে এমনভাবে যেন এটি হুবহু ওই প্রাণীর আকৃতি পায়। এবং এটি করার সময় ত্বকের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ইউজ করতে হয় যাতে এটি অণুজীব মুক্ত থাকে, যেমন প্যারাডাই ক্লোরোবেনজিন বা কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো দিয়ে জীবাণুমুক্ত করে তারপর এর ত্বককে সেলাই করে দিতে হবে এবং ভিতরে তুলো দিতে হবে, ফলে এটি তার আকৃতি অবিকল হুবহু আকৃতিতে মমি হয়ে যাবে। পতঙ্গের অস্থায়ী সংরক্ষণ করতে পারি আমরা এই প্যারাডাই ক্লোরোবেনজিন এবং কার্বন টেট্রাক্লোরাইড
একটি তুলোর মধ্যে রেখে এর মধ্যে পতঙ্গকে রেখে আমরা পতঙ্গের অস্থায়ী সংরক্ষণ করতে পারি। পতঙ্গের দীর্ঘস্থায়ী সংরক্ষণ আমরা করতে পারি, সেগুলো সরাসরি পিনিং হতে পারে, পয়েন্টিং হতে পারে এবং স্প্রেডিং হতে পারে। এই যে দেখো, এটা হলো সরাসরি পিনিং, এন্টোমোলজিক্যাল পিন বাজারে পাওয়া যায়। এই পিনকে কি করতে হবে, পতঙ্গের বক্ষ বরাবর ছিদ্র করে তারপর এই পিনটিকে একটি ককশিটের মধ্যে গেঁথে দিতে হবে এবং একটি তথ্য কার্ডও এর মধ্যে দেওয়া যায়, যেখানে এই পতঙ্গ সম্পর্কে তথ্য লেখা থাকবে। এটাকে বলা হয় সরাসরি পিনিং। পয়েন্টিংয়ের ক্ষেত্রে আমরা একটি পিনের মধ্যে একটি স্টেজ করতে পারি, সেই স্টেজে আঠা দিয়ে আমাদের ছোট ছোট পতঙ্গ এক্ষেত্রে করা হয়, পতঙ্গ আঠা দিয়ে লাগিয়ে দিতে পারি এবং এই সম্পর্কে একটি তথ্য কার্ড এর মধ্যে নিচে থাকতে পারে এবং সেখানে এই পতঙ্গ সম্পর্কে লেখা থাকবে এবং এই পিনটি ককশিটের মধ্যে আটকে দেওয়া যেতে পারে। স্প্রেডিং হচ্ছে একটি স্প্রেডিং থাকে, স্ট্রেচিং বোর্ড থাকে। স্ট্রেচিং বোর্ডের মধ্যে তোমার এই যে লেপিডোপ্টেরান, বিশেষ করে প্রজাপতি এবং তার মথ ইত্যাদিকে সংরক্ষণ করার জন্য এদের পাখনা বা অ্যান্টিনাকে এই স্ট্রেচিং বোর্ডের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং এর যে মাঝে যে খাঁজ থাকে স্ট্রেচিং বোর্ডের, এই খাঁজের মধ্যে এই পতঙ্গগুলোর বা প্রজাপতির অ্যাবডোমেন এবং তার মাথা মানে দেহ, মূল দেহটা এর মধ্যে থাকে এবং এর পাখাগুলো দুই পাশে ছড়িয়ে দিয়ে সুন্দর করে আমরা স্প্রেডিং করে একে দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণ করতে পারি। সংরক্ষণের আরেকটি পদ্ধতি হচ্ছে মাউন্টিং। এটি দুই ধরনের, অস্থায়ী মাউন্টিং এবং স্থায়ী মাউন্টিং। অস্থায়ী মাউন্টিং সাধারণত খুব অল্প সময়ের জন্য আমরা যদি কোনো প্রাণীকে স্টাডি করতে চাই সেক্ষেত্রে অস্থায়ী মাউন্টিং করতে পারি। এবং সেটা কিভাবে, আমরা যখন প্ল্যাঙ্কটন স্টাডি করি তখন কি করি, এই প্ল্যাঙ্কটনটিকে স্লাইডে উঠিয়ে এর মধ্যে সামান্য একটু অ্যালকোহল দিলে সে তার নড়াচড়া বন্ধ হয় এবং গ্লিসারিন দিয়ে এর উপর কভার স্লিপ দিয়ে আমরা কি করতে পারি, অস্থায়ীভাবে প্রাণী মাউন্টিং করতে পারি। আর যদি স্থায়ী মাউন্টিং করতে চাই, স্থায়ী মাউন্টিং কোনো প্রাণীকে যদি সমস্ত প্রাণীকে স্থায়ী মাউন্টিং করা হয় তাকে এটা বলা হয় হোল মাউন্ট। আর স্থায়ীভাবে যদি কোনো টিস্যু মাউন্ট করা হয় তাহলে সেটাকে আবার মাইক্রোটোম মেশিন দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে তারপর স্লাইডে মাউন্টিং করা হয়, সেটার পদ্ধতি ভিন্ন। আমরা যখন হোল মাউন্ট করব সেটাও একটি ধাপে ধাপে করতে হয়, সিরিজ অফ স্টেপস ফলো করতে হয় এবং এর জন্য যে সকল কেমিক্যাল প্রয়োজন হয় সেগুলো হচ্ছে পটাশিয়াম হাইড্রোলাইট 5 থেকে 10%। যদি শক্ত কোনো খোলকযুক্ত পতঙ্গ হয়ে থাকে তাহলে সেই পটাশিয়াম হাইড্রোলাইটের দ্রবণে একে কিছুক্ষণ গরম করতে হয়, আর যদি নরম হয় তাহলে কোস্টিক পটাশে কিছুক্ষণ রেখে দিতে হয়, তারপর গ্লিসেরিক অ্যাসিড এর মধ্যে রাখতে হয়। এরপরে একে অ্যালকোহলের বিভিন্ন মাত্রায়, শক্তি মাত্রায় একে গ্রেডেশন করতে হয়, যেটাকে বলা হয় ডিহাইড্রেশনের জন্য। এদিকে গ্রেডেশন করতে হয় 30% অ্যালকোহলের মধ্যে, তারপর 40%, 50%, 70% এভাবে করে একে এর মধ্য থেকে পানি অপসারণ করতে হয়। এরপরে একে পরিষ্কার করার জন্য ক্লোবেল বা জাইলিনে কিছুক্ষণ রাখতে হয়। রাখার পরে প্রাণীটিকে একটি স্লাইডের মধ্যে নিয়ে এর উপর ডিপিএক্স বা কানাডা বালসাম দেওয়ার পরে কভার স্লিপ দিতে হয় এবং কভার স্লিপটি দেওয়ার নিয়ম হচ্ছে, আমরা একটু দেখি, এই যে দেখো, যখন এই প্রাণীটি স্লাইডে রাখার পরে এর উপর ছোট কভার স্লিপ দিয়ে একে 45 ডিগ্রি কোণ করে রেখে আস্তে করে ছেড়ে দিতে হবে যাতে এর মধ্যে কোনো বাবল না থাকে। এভাবে স্থায়ী মাউন্টিং করা হয়। এখন আমরা ট্যাগিং সম্পর্কে পড়ব। বিভিন্ন কারণে আমাদেরকে প্রাণী গবেষণার জন্য, শনাক্তকরণের জন্য প্রাণীদের কোনো একটি নির্দিষ্ট এলাকার প্রাণীর বৃদ্ধি, জন্মহার, মৃত্যুহার ইত্যাদি সম্পর্কে জানার জন্য ট্যাগিং করা হয়ে থাকে। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে ঝোলানো, ঝুলিয়ে রাখা। তার মানে যদি কোনো ধাতব জিনিস
যদি কোনো প্রাণীর দেহে ঝুলিয়ে এর থেকে তথ্য সংগ্রহ করা হয় সেটাকেই বলা হয় ট্যাগিং। বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে, যেমন রিং ট্যাগ। এক্ষেত্রে একটি ধাতব পাতের সাথে একটি তারের মতো থাকে, এই তারের এক প্রান্ত খোলা থাকে, এই প্রান্ত তারপর কোনো মাছ এর দেহের মধ্যে বিশেষ করে ওর এডিপোস টিস্যুর মধ্যে ঢুকিয়ে তারপর এর সাথে আটকে দেওয়া হয়। এভাবে এই ট্যাগটিকে মাছের দেহের সাথে আটকে দেওয়া হয়। পিটারসন ট্যাগ, পিটারসন এটি সর্বপ্রথম ব্যবহার করেন, সেজন্য তার নাম অনুসারে এটাকে পিটারসন ট্যাগ বলা হয়। এখানে দুইটি পাতের মতো আছে গোলাকার এবং মাঝখানে একটি দণ্ড রয়েছে, এটি মাছের কানকোর মধ্যে এটি বেঁধে দেওয়া হয়। অপারকুলার ট্যাগ, অপারকুলামে বাঁধা হয়। চোয়াল ট্যাগ, এই চোয়াল ট্যাগ মাছের চোয়ালের অস্থির সাথে ভালোভাবে আটকে দেওয়া হয়। হুক ট্যাগ, দুই পাশে হুকের মতো সূচালো অংশ রয়েছে, এই অংশ দিয়ে মাছের মাংসপেশির মধ্যে গেঁথে দেওয়া হয়। হাইড্রোস্ট্যাটিক ট্যাগ, এটি একটি পাতের মতো এবং এই পাতটির একপাশে কি থাকে, একটি ছিদ্র থাকে। এই ছিদ্রের মধ্য দিয়ে সুতা দিয়ে মাছের মাংসপেশি ছিদ্র করে এর মধ্যে সুতা দিয়ে এই ট্যাগটি বেঁধে দেওয়া হয়। ইন্টারনাল অ্যাঙ্কর ট্যাগ রয়েছে, আর্চার ট্যাগ রয়েছে। এই আর্চার ট্যাগ, আর্চার সর্বপ্রথম স্যামন ফিশে ব্যবহার করেছেন, সেজন্য এর নাম আর্চার ট্যাগ। এটিতে দুটি ছিদ্র থাকে এবং এর মধ্যে একটি শক্ত পাতের মতো শলাকা থাকে। এই পাতটি মাংসপেশি ভেদ করে এবং এক পাশ দিয়ে ঢুকিয়ে আরেক পাশ দিয়ে বের করে খুব টাইট করে আটকে দেওয়া হয় যাতে এটি সহজে খুলতে না পারে। অ্যাটকিন ট্যাগ, ব্যাচেলর বাটন ট্যাগ, এই বাটনের মতো দুটি অংশ রয়েছে এবং মাঝখানে একটি দণ্ড রয়েছে। এটি কানকোর দুই পাশে এই বাটন দুটি রেখে তারপর এই মাঝখানে দণ্ডটি ছিদ্র করে, কানকো ছিদ্র করে দুই পাশে বাটনের মতো বা বোতামের মতো আটকে দেওয়া হয়। বডি ক্যাভিটি ট্যাগ, এগুলো বডি ক্যাভিটিতে এই ট্যাগগুলো ইউজ করা হয়। এছাড়াও রয়েছে বার্ব ট্যাগ, ক্যারাপেস ট্যাগ, এগুলো চিংড়ির রোস্ট্রামে ইউজ করা হয়। সেফটিপিন ট্যাগ ইত্যাদি বিভিন্ন রকম ট্যাগ ব্যবহার করে আমরা প্রাণীদের জীবনাচরণ সম্পর্কে জানতে পারি। গবেষণার কাজে বিশেষ করে এই ট্যাগগুলো ব্যবহার করা হয়ে থাকে। মার্কিং, মার্কিং কী জিনিস? আমরা তো তখন ট্যাগিং বললাম, ট্যাগিং হচ্ছে ঝুলানো, আর মার্কিং হচ্ছে কোনো প্রাণীর, যেমন মাছের পাখনা কেটে বা এর কানকো কেটে বা দেহের কোনো অঙ্গ ছেদ করে যদি একে চিহ্নিত করা হয় তখন একে বলা হয় মার্কিং। তো মার্কিং এবং ট্যাগিংয়ের মধ্যে পার্থক্য কী? মার্কিং হচ্ছে দলীয় মাছের ক্ষেত্রে ব্যবহার হয়, আর ট্যাগিং হলো একক মাছ চিহ্নিতকরণের জন্য এটি ব্যবহার হয়ে থাকে। এটি মাছের দৈহিক ক্ষতির সম্ভাবনা থাকে, কারণ এটি অঙ্গচ্ছেদ করা হয়, সেজন্য এতে কি হয়, দৈহিক ক্ষতির সম্ভাবনা থাকে, আর এটি মাছের দৈহিক ক্ষতির সম্ভাবনা থাকে না। এক্ষেত্রে পাখনা কেটে বা ছেঁকা দিয়ে চিহ্নিত করা হয়, আর এটিকে কি করা হয়, ট্যাগিংয়ের সময় বাহ্যিকভাবে বা আলাদা কোনো জিনিস লাগিয়ে ট্যাগিং করা হয়। এই পদ্ধতি দ্রুত কার্যকর করা যায় না, আর ট্যাগিং পদ্ধতিটা দ্রুত কার্যকর করা যায়। পোনা মাছের ক্ষেত্রে মার্কিং করার সময় সাবধানতা অবলম্বন করতে হয়, এক্ষেত্রে সাবধানতার অত প্রয়োজন হয় না। মাছকে নির্দিষ্টভাবে অনেক সময় শনাক্ত করা সম্ভব হয় না, কারণ হলো অনেক সময় মার্কিং মুছে যেতে পারে মাছের দেহ থেকে, কিন্তু ট্যাগটা থেকে যায়, সেই জন্য মাছকে নির্দিষ্টভাবে শনাক্ত করা যায়। যে কোনো মাছের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা যায়, তবে শুধুমাত্র বৃহদাকার মাছের মধ্যে এই পদ্ধতি প্রয়োগ করা যায়। দলগত মাছের বিভিন্ন ধরনের উপাত্ত সংগ্রহ করা যায়, আর শুধুমাত্র একক মাছের বিভিন্ন উপাত্ত সংগ্রহ করা যায়। তা আমি এতক্ষণ তোমাদেরকে যা আলোচনা করলাম এর মধ্যে থেকে কিছু প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো কি? যেমন সংগ্রহ উপকরণ কি? প্রকৃতি হতে প্রাণী সংগ্রহের বিভিন্ন উপকরণ সংক্ষেপে বর্ণনা করো। প্রকৃতি থেকে প্রাণী সংগ্রহের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। নমুনায়ন কি? নমুনায়নের সুবিধা ও অসুবিধাসমূহ লিখো। সংগৃহীত প্রাণী সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। ট্যাগিং কি? বিভিন্ন প্রকার ট্যাগের বর্ণনা দাও। ট্যাগিং এবং মার্কিংয়ের মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে
খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসে। আমি আশা করছি আমার আজকের আলোচনায় এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর রয়েছে এবং তোমরা আলোচনা থেকে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। তো সর্বশেষে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।